আমি সাকিব। আমার বাসা যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার এলাকায়। আমি যে ঘটনাটি বলবো এটা মূলত একটি পুকুরকে কেন্দ্র করে। আমার ছোটবেলাটা কেটেছে যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ JJI মিলের ভেতরে। সেখানে একটা পুকুর নিয়ে এই ঘটনা। সেখানে শ্রমিক কলোনির ভেতরে একটি স্থানে একটি পুকুর ছিল যেখানে বিভিন্ন ঘটনা ঘটত। ওই পুকুরে তেমন মাছও ছিল না। এক পর্যায়ে মিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে পুকুরটা সেচে ফেলবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে সেচের জন্য সব কিছু আনা হলো। এবার সবাই যা দেখলো তা দেখে তো সবাই অবাক। যেই কিছুক্ষণ সেচার পর পুকুরের পানি একটু একটু কমে এসেছে, সেই আবার পুনরায় পানি আগের মতো ভরে গেল। এভাবে যতবার সেচে পানি ততবার ভরে যায়। এক পর্যায়ে মিলের মালিক কাজ বন্ধ ঘোষণা করলো। এরপর ওই পুকুরের পাশেই থাকতো একটা 6 থেকে 7 বছরের মেয়ে। হঠাৎ সকালবেলায় সে নিখোঁজ হয়ে যায়। তাকে পাওয়াই যাচ্ছিল না। তারপর অনেক খোঁজাখুঁজির পর তাকে ওই পুকুরে পাওয়া যায়। তখনও সে বেঁচে ছিল। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মেয়েটা মারা যায়। কিন্তু অবাক করার মতো বিষয়, তার পেটে এক ফোঁটাও পানি পাওয়া যায় না। ডাক্তাররাও অবাক হয়ে যায়। এছাড়াও ওই পুকুরের আশেপাশে যাদের বাসা তাদের মুখ থেকে শোনা যায় যে মাঝে মাঝেই গভীর রাতে ওই পুকুরে নাকি একটা জিনিস দেখা যায়, যার অর্ধেক মাছ আর অর্ধেক মানুষ। এছাড়াও এখানে আরো অনেক ঘটনা ঘটত। প্রত্যেক 13 বছর অন্তর একজন করে বাচ্চা ওখানে নিখোঁজ হতো। মিলের অনেক পুরনো লোকের কাছে শোনা যায় যে আমাদের মিলের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের বাবা খুব কালেম লোক ছিলেন। তিনি কিছু জিন পালতেন। ওই জিনগুলো তার কথা মতো সব কাজ করত। তবে একবার তার অবাধ্য হওয়ায় একটি বিশেষ উপায়ে পুকুরের 7 স্থানে 7টি জিন বন্দি করে রাখা হয়, যারা কোনোভাবেই ছাড়া পাবে না। তাদের কারণেই আসলে এসব ঘটনা ঘটত। কিন্তু একবার ঘটে সবচেয়ে ভয়ানক একটা ঘটনা। অনেক বছর আগে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল, আর সেদিন ছুটির দিন ছিল। তাই স্কুল কলেজ বন্ধ থাকায় তারা সকালে খেলছিল। ঠিক দুপুর 12টায় তাদের খেলা শেষ হল। তারপর 3 বন্ধু ঠিক করলো একটু পুকুরে গোসল করবে। যেমন কথা তেমন কাজ। তারা গোসল করতে নেমে গেল। তারপরই ঘটল বিপদ। হঠাৎ দেখা গেল যে একজন বন্ধু পুকুরের নিচের দিকে তলিয়ে যাচ্ছে। তারপর সেই বন্ধুটা ডুবে গেল। অনেক খুঁজেও সেই বন্ধুটাকে পাওয়া গেল না। যশোর এবং খুলনার সকল ডুবুরিরা তাকে অনেক খোঁজার পরেও পেল না। এর এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে ঢাকা থেকে ডুবুরি আনা হবে, এবং আনাও হলো। তারপর ডুবুরি ডুব দিল এবং কিছুক্ষণ পর সে বন্ধুটাকে অচেতন অবস্থায় উঠিয়ে আনলো। সেও বেশ আহত ছিল। সে উঠে বলল, আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব একে হাসপাতালে নিয়ে যান। ও সুস্থই ছিল। আমি যখন পৌঁছালাম তখন আমি দেখলাম ও একটা বুড়ির সাথে বসে আছে। আমি যখন বললাম চলো, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে, ও কিছু বলেনি। কিন্তু ওই বুড়ি বলল, তুই বাঁচতে চাইলে চলে যা, না হলে তোর বিপদ হবে। আমি জোর করে আনার চেষ্টা করলে ও আমাকে মারে। তারপর কিছুদিন যায়। এরপর সেই বন্ধু আর ডুবুরি দুজনকে হাসপাতালের ভর্তির 3 দিনের মাথায় তারা দুজনই মারা যায়। সরকার মিল বন্ধ করে দিলেও পুকুরটা ওই অবস্থায় এখনো আছে। আমার নাম রিয়াজ আহমেদ। আমার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বলকরিয়া নামক একটা গ্রামে। বর্তমানে আমি খুলনার একটি কলেজে পড়াশোনা করছি। ঘটনায় যাই। এটি আমার গ্রামের একটা ঘটনা। আমার বাড়ি গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে, যার কারণে 2-3 মিনিট হাঁটলে অন্য গ্রামে যাওয়া যায়। ধাদুয়া বাজার নামে বেশ পরিচিত একটা বাজার আছে এখানে, যা আমার গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত। ধাদুয়া বাজার যেতে যে রাস্তাটা, সেটা বেশ নির্জন। বাজারের আধা কিলোমিটার আগে একটা মোড় ঘুরে তারপর বাজারটি। মোড়টি খুবই ভয়ানক, যা অত্র এলাকার মানুষ সবাই কম বেশি জানে। বাজারের দিকে যেতে ঠিক আগে রাস্তার বাম পাশে 2টি তাল গাছ, ডান পাশে একটা বাড়ি, ঠিক মোড়ের ডান পাশে একটা পুরনো কবরস্থান।
কবরস্থান ঘেঁষে রাস্তাটি ঢেকে আছে বাঁশঝাড়। এক কথায় ভয় দেওয়ার জন্য জায়গাটি অপেক্ষা করে আছে সবসময়। তারপর ফাঁকা জায়গার পরেই বাজারটি। কয়েকদিন আগে আমি বাড়ি যাই। সাধারণত আমি রাত করেই ঘুমাই, যার কারণে আমি রাত 10:30টার দিকে সময় কাটানোর জন্য রাস্তায় আসলাম। দেখি রাস্তায় কেউ নেই। আমাদের গ্রামের মাথায় আসলাম, সেখানেও কোনো দোকান খোলা নেই। এজন্য ভাবি ধাদুয়া বাজার যাব, কারণ বাজারটা বেশ জমজমাট থাকে। তো আমি বাজারের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ যেন কেমন মনে মনে সামনে থাকা মোড়টার যত সব কাহিনী মনে আসছিল। অনেক রাত অবধি আমি একা একা ঘুরে বেড়াই, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ভয় পাইনি। তাই মনে সাহস নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। চারিদিকে ছিছি পোকার ডাক আর ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে হাঁটছি। সামনের দিকে আসলে রাস্তার পাশে দুটি তাল গাছ। প্রথম গাছটি অতিক্রম করার সাথে সাথে গাছ থেকে ধপাস করে বিকট শব্দে কিছু নিচে লাফ দিয়ে পেছনে রাস্তার উপর পড়ে। সাথে সাথে আমি পেছনে তাকালাম। দ্রুততার সাথে ঘোরার কারণে হাত থেকে মোবাইলটা পড়ে গেল, তাই অন্ধকারে কিছু দেখতে পেলাম না। তবে একটা পচা দুর্গন্ধ নাকে টের পেলাম। মনে হচ্ছে কেউ পচা লাশ আমার পেছনে ফেলল। বুক ধরফর করে ওঠে। পাশে থাকা মোবাইলটি খুব তাড়াতাড়ি উঠালাম। মোবাইলের আলোয় দেখলাম আমার ডান বায়ে আশেপাশে কেউ নেই। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার বুক ধরফর আরো বেড়ে যায়। কি করব বুঝে উঠতে পারছি না। ডান পাশে থাকা বাড়িটির দিকে তাকিয়ে দেখলাম কোনো আলো নেই, তার মানে সকলেই ঘুমিয়ে গেছে। একা দাঁড়িয়ে আছে আর মনে মনে আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, ইখলাস একটানা পড়া শুরু করেছে। আর মোবাইলের টর্চ একবার এদিকে একবার ওদিকে ঘোরাচ্ছি, কেউ আশেপাশে আছে কিনা দেখার জন্য। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলাম। বাজারের দিকে যাব নাকি বাড়ির দিকে আসবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সামনে গেলে পড়বে সে পুরনো কবরস্থান আর সে বাঁশঝাড়, কিন্তু একটা দৌড় দিতে পারলেই আমি বাজারে পৌঁছে যাব। আল্লাহর নাম নিয়ে দৌড় দিলাম। দৌড় দেওয়ার সাথে সাথে শুরু হলো ভয়ঙ্কর পরিস্থিতি। আমি দৌড়াচ্ছি আর আমার মনে হচ্ছে রাস্তার উপর দিয়ে কিছু গড়াতে গড়াতে আমার পেছন পেছন আসছে। শব্দ এমন ছিল যে কেউ যদি রাস্তার ওপর দিয়ে গাছের গুঁড়ি ঠেলতে থাকে যেমন শব্দ হয় ঠিক তেমনই। মনে হচ্ছে ঠেলতে ঠেলতে আমার শরীরের ওপর দিয়ে চলে যাবে। আমি আরো জোরে দৌড়াচ্ছি, কিন্তু পেছন থেকে একটা আকর্ষণ অনুভব করলাম। কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে। মোড়টি ঘুরতেই বাজারের আলো আমার চোখের সামনে আসলো। আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানে বসলাম। ওখানে 4-5 জন লোক ছিল। তারা জিজ্ঞেস করলো কি হয়েছে। ওদের শুধু এটুকুই বললাম, ভয় পেয়েছি। কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম। কয়েকটা বন্ধুর সাথে দেখা হলো। ওদেরকে কিছু বললাম না, কারণ ওদের মধ্যে থেকে 2 জনের ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে। আমি সেদিনের মতো একটা বন্ধুর বাড়ি থেকে যাই রাতে। বন্ধুটির সাথে আমি ঘটনাটা শেয়ার করি। ও তখন বলে, তুই জানিস না ওখানে সবাই ভয় পায়। তাছাড়া কবরস্থানের ডান পাশে ফাঁকা জায়গাটায় যে বাড়িটা আছে সেই বাড়ির ঘটনাও তুই কিছুই জানিস না। আমি বললাম না তো। ও আমাকে ওই রাতে নতুন বাড়িটি সম্পর্কে সংক্ষেপে বলেছিল। পরদিন আমার জ্বর আসে। একটা হুজুরকে দিয়ে আমি শরীর বন্ধ করে নিই আর আমাকে ছাড়ফুঁক করে দেয়। প্রায় 1 সপ্তাহ আমি জ্বরে ভুগি। সুস্থ হওয়ার পর ওই বাড়িটি সম্পর্কে বন্ধু যা বলেছিল তার বিস্তারিত ঘটনা জানার জন্য আমি ওই বাড়ির মালিকের সাথে কথা বলি এবং ঘটনাটি পুরোপুরি জানতে পারি। ঘটনাটি শুরু হয়ে আজ থেকে 8-10 বছর আগে। বাড়িটি ঠিক পুরনো কবরস্থানের দক্ষিণ পাশে, যা রাস্তা থেকে প্রায় 200 হাত দূরে। কবরস্থান আর বাঁশঝাড়ের পশ্চিম দিক ঘেঁষে নির্মাণ করা হয়। বাড়িটি তৈরি করার পর 1 মাস কোনো রকম সমস্যা হয়নি। ঘটনার শুরু 1 মাস পর থেকে। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে আছে, টিনের ওপর কে যেন ঢিল ছুঁড়ে মারছে, বা রাতের বেলা টিউবওয়েল চাপার শব্দ। দেখা যেত টিনের ঘরের বেড়ায় কেউ নখের আঁচড় কাটছে, অথচ বাইরে আসার পর কাউকে খুঁজে পাওয়া যেত না। হঠাৎ করেই মাঝে মাঝে দেখা যেত রাতের বেলা বাঁশের ঝাড় নড়ে উঠছে। একদিন রাত 3টার দিকে লোকটির ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দ শুনে। তিনি বুঝতে পারেন কান্নার শব্দটি তার বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে আসছে। এই ঘটনাগুলোর কারণে তারা কোনোভাবেই ওই বাড়িতে শান্তিতে থাকতে পারছিলেন না। কিছুদিনের মধ্যে তিনি একটা মাছ কোম্পানিতে চাকরি নেন। তাছাড়া তার কোনো ছেলে মেয়েও ছিল না, তাই নাইট ডিউটি থাকাকালীন লোকটির স্ত্রী ওই ফাঁকা বাড়িতে একা থাকতো। বলে রাখা ভালো,
রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত মাসে 2 সপ্তাহ নাইট ডিউটি করতে হতো তাকে, যার কারণে তার স্ত্রীর সাথে অনেক ঘটনা ঘটে এবং তিনি অনেক ভয় পান। তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা তিনি শেয়ার করেন। একদিন সে অফিসে গিয়েছেন, তার স্ত্রী বাড়িতে সম্পূর্ণ একা। স্বাভাবিক কাজকর্ম সেরে তার স্ত্রী ঘুমাতে যায়। ঘুমানোর কিছুক্ষণ পর তিনি স্বপ্ন দেখতে শুরু করেন কয়েকটা বাদর তাদের বাড়ির ওপর রাগান্বিতভাবে ঢিল ছুটছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। একটা স্বপ্ন ভেবে তিনি রাতটা পার করে দেন। ঘটনাটির এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এরপর থেকে ঘটতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা। একদিন যথারীতি তার স্বামী রাত 8টার দিকে অফিসে চলে যান। তার স্ত্রীও কিছুটা ভয় নিয়ে ঘুমিয়ে যান। হঠাৎ তার দরজা নকের শব্দে ঘুম ভেঙে যায়। প্রায় 2 মিনিটের মতো দরজায় নকের আওয়াজ শুনে ভয়ে ভয়ে তিনি জিজ্ঞাসা করেন, কে ওখানে? তাকে অবাক করে দিয়ে দরজার ওপাশ থেকে ভেসে আসে স্বামীর কণ্ঠস্বর, আমি, দরজা খোলো। স্বামীর কণ্ঠস্বর শুনে তিনি কিছুটা স্বস্তি পান। ঘুম জড়ানো চোখে স্ত্রী উঠে গিয়ে দরজাটা খুলে তার স্বামীকে জিজ্ঞাসা করেন, তুমি আজকে ডিউটিতে যাওনি? তার স্বামী কোনো রকম জবাব না দিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তিনি ভাবেন হয়তো কোনো কারণে তার মন খারাপ, তাই আর কিছু জিজ্ঞাসা না করে তিনিও তার পাশে ঘুমিয়ে যান। ফজরের আজান হয়ে গেছে, তার ঘুম ভেঙে যায় আবারও। কিন্তু আজান শুনে নয়, বরং তার স্বামীর সাইকেলের বেলের আওয়াজে। তার স্বামী তার নাম ধরে ডাকছে, ফাতেমা, ফাতেমা। সাইকেল রেখে তাকে দরজা খুলতে বললেন। খাটে শোয়া অবস্থায় তার মনের ভিতর বলে উঠল, আরে আমার স্বামী তো রাতেই বাড়ি ফিরে এসেছে, তাহলে বাইরে? পাশে শুয়ে থাকা স্বামীকে ডাকতে পারার জন্য তিনি পাশ ফিরে দেখেন তার স্বামী তার পাশে নেই। তার শরীর কাঁটা দিয়ে উঠল। তৎক্ষণাৎ তিনি ভাবলেন, বাইরে যদি তার স্বামী হয়, তাহলে সারা রাত তিনি কার সাথে শুয়েছিলেন? তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। তার মাথা যেন কাজ করছিল না। শোয়া থেকে উঠে বসে তিনি এগুলো ভাবতে লাগলেন। হঠাৎ তার স্বামীর চিৎকার শুনে সম্বিত ফিরে পান। স্বামী তাকে বলছে, কি হলো, দরজা খুলছো না কেন? খাট থেকে ধরফরিয়ে উঠে দরজা খুললেন এবং স্বামীকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেন। লোকটি বলেন, কি হয়েছে? তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি অফিস থেকে মাত্র আসলে? স্বামী বলেন, হ্যাঁ। তখন তার স্ত্রী বলে, তাহলে রাতে কে এসেছিল? রাতে না তুমি আসলে? সাথে সাথে লোকটির মাথা গরম হয়ে যায় এবং স্ত্রীকে সন্দেহ করে। বেদম মারতে শুরু করে, বলতে থাকে, রাতে অন্য কার সাথে ছিলি বল। স্ত্রীর কথা না শুনে তিনি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেন। আর তার কোনো কথা না শোনায় রাগে ক্ষোভে অভিমানে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এদিকে লোকটির স্ত্রীর এমন একটা ঘটনা ঘটার কারণে সেদিন রাতে আর অফিসে যাননি। খানিকটা মন খারাপ, কারণ তার স্ত্রী তাকে অনেকবার বলেছিল একবার আমার কথাটা শোনো, কিন্তু তিনি কোনো কথা না শুনে স্ত্রীকে বেদম মারধর করেন। মন খারাপ করে তিনি শুয়েছিলেন। বারবার শুধু স্ত্রীর এই বিষয়টি মাথায় আসছে, কিছুতেই ঘুম আসছে না। তখন রাত প্রায় 12টা। আস্তে আস্তে তার 2 চোখের পাতা লেগে আসছিল। এমন সময় দরজায় নখের আওয়াজ। লোকটি জিজ্ঞাসা করেন, কে? তাকে অবাক করে দিয়ে দরজার পাশ থেকে ভেসে আসে স্ত্রীর কণ্ঠস্বর। তার বিশ্বাস হচ্ছিল না। তিনি আবার জিজ্ঞাসা করেন, তুমি এত রাতে কেন? জবাব আসে, আমি বাপের বাড়ি যাইনি, পাশের বাড়িতে ছিলাম। তখন উঠে গিয়ে লোকটি দরজা খুলে তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে, তোমাকে এভাবে মারধর করা ঠিক হয়নি। কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে যায়। তখন রাত ঠিক কতটা হবে তার মনে নেই। লোকটির ঘুম ভেঙে যায়, কারণ তার অনেক গরম লাগছিল। চোখ বন্ধ অবস্থায় তিনি বুঝতে পারেন তিনি যাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন সে তার স্ত্রী নয়। তার মনে হচ্ছে তিনি কোনো ভাল্লুক জড়িয়ে ধরে আছেন, যার শরীরে লোম ভর্তি, গায়ে প্রচণ্ড দুর্গন্ধ। তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। বুক ধরফর করা শুরু করলো। কি করবেন বুঝে উঠতে পারছেন না। ভয় কি তিনি চোখ খুলবেন নাকি খুলবেন না বুঝে উঠতে পারছেন না। ভয় তিনি দোয়াও মনে করতে পারছেন না। মনে মনে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে যখন 2 চোখ খোলেন, তিনি দেখতে পেলেন তিনি যাকে জড়িয়ে ধরে আছেন তিনি একজন বৃদ্ধা মহিলা, যার বয়স অনেক। শরীরে কাটা কাটা লোম ভর্তি, দাঁতগুলো অনেক বড় বড়, চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে, মুখের চামড়া ঝুলছে, অবশেষে একটা ভয়ঙ্কর হাসি, যা দেখে লোকটা নিজেকে ধরে রাখতে পারলেন না। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পরে তিনি বুঝতে পারেন সকাল হয়ে গেছে। দেরি না করে এক লাফে খাট থেকে উঠে বাইরে চলে আসেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে আনতে চান। পরবর্তীতে তিনি তার স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা শোনেন, কিন্তু তার ঘটনাটি তার স্ত্রীর সাথে শেয়ার করেন না। তারপর তারা একটা বড় হুজুরের কাছে যান। হুজুরের কাছে পুরো এতদিনের সব ঘটনা খুলে বলেন। বলার পর হুজুর তাদেরকে বলেন, তোমরা যেখানে বাড়ি বানিয়েছ
সেখানে একটা জিন পরিবার থাকে। তোমাদের বাড়ির কারণে তাদের ডিস্টার্ব হয়, যার কারণে তোমাদের ওইখান থেকে অনেকভাবে ভয় দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এর পরবর্তীতে তারা দেরি না করে তাদের ঘরটি সরিয়ে রাস্তার পাশে নিয়ে আসে। এখনো মাঝে মাঝে তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পায়, কিন্তু তাদের আর কোনো ক্ষতি হয় না। আর হ্যাঁ, আরও একটি কথা বলে রাখি যে একটু আগে যেই ঘটনাগুলো আমরা জানলাম, এই ঘটনা কিন্তু গ্রামে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটেছে। এবং আপনারও হয়তো বা এরকমটা শুনেছেন যে বিভিন্ন সময় ভুল রাস্তা প্রদর্শন করে, বা এটা বলা হয় যে বিভিন্ন ধরনের বিড়াল বা কালো বিড়াল এরকমটা নির্দেশনা দেয়। অনেক সময় আমরা কিন্তু বিশেষ করে যে সকল গ্রামে আপনারা থেকেছেন, যে সকল শ্রোতা বন্ধুরা গ্রামে থাকার অভিজ্ঞতা আছে, সেই সকল বন্ধুরা জানেন যদি বাড়ি থেকে বাজারটা একটু দূরে হয়, তখন কিন্তু অনেক সময় ভৌতিক অনেক ঘটনার সম্মুখীন হতে হয়। গভীর রাতে যদি বাজার থেকে বা কোনো কাঙ্ক্ষিত স্থান থেকে বা দূর থেকে যদি বাড়িতে ফিরতে হয়, সেই বাড়িতে ফেরার পথে অনেকের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে। অনেক সময় সামনে আচমকা কালো বিড়াল বা সাদা বিড়াল, বা অনেক সময় কালো কুকুর বা একটা এমন ধরনের প্রাণী আপনার সামনে আসে, সেই প্রাণীকে আপনি কখনো এর আগে দেখেননি। সেটা না কুকুরের মতো, না বিড়ালের মতো, না আপনার পরিচিত কোনো প্রাণীর মতো। এমনও হয় যে অনেক সময় আপনি ঝাপসা কোনো ছায়া দেখতে পাচ্ছেন, কিন্তু সেখানে আশেপাশে কোনো গাছ নেই বা এমন কিছু নেই যে তার ছায়া সেখানে পড়বে। অনেক সময় হঠাৎ করে আপনার রাস্তার সামনে বাঁশ যদি পড়ে যায়, বা বাঁশ ঝাড় থেকে বাঁশটা যদি হেলে বা মাটিতে নেমে যায়, বা তখন কিন্তু সেই বাঁশের উপর দিয়ে আপনি কখনোই যাবেন না, কারণ এর আগেও অনেক ধরনের ঘটনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে শুনেছি। এবং রাতের বেলায় বিভিন্ন সময় আমরা ভুল পথে চলে যাই, তখন আপনি খেয়াল করবেন। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনার পিছন থেকে যদি কেউ একজন আপনার পরিচিত বা আপনার আপন মানুষ যদি আপনাকে নাম ধরে ডাকে বা আপনাকে ইশারা করে, তাহলে আপনি কিন্তু সেই পরিচিত মানুষগুলোকে দেখেই তার দিকে চলে যাবেন না। অবশ্যই আরো একটি কথা মনে রাখবেন যে আপনার পিছন থেকে যদি কেউ আপনাকে ডাকে, তাহলে আপনি হুট করেই মানে সামনের দিকে বডি রেখে হুট করে পিছনের দিকে তাকাবেন না, তাহলে আপনার ঘাড়ে হয়তোবা সমস্যা হলেও হতে পারে। এবং আরো একটি কথা বলছি, যদি আপনাকে পিছনে তাকাতেই হয়, তাহলে আপনি সম্পূর্ণ শরীর সহ পিছনে ঘুরে দাঁড়াবেন। আর যদি সেরকম সন্দেহ হয়, আপনার মনে যদি খটকা জাগে যে আমার প্রিয় মানুষ বা আমার পরিবারের এই সদস্য বা আমার কাছের বন্ধুটির ঠিক এই জায়গায় থাকার কথা না, তাহলে এখানে আসলো কি করে, বা এইখানে এসে আমাকে ডাকছেই বা কেন, অবশ্যই আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন।